আমাদের আজকের টপিক হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। তো দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা পর্যায় থাকে। আর শ্রেণী থাকে হচ্ছে 18টা। ঠিক আছে, এবার এখানে প্রথম দুটো শ্রেণীকে আমরা এ বলবো, সাব গ্রুপে ভাঙা হয়েছে। এইগুলোকে বলা হচ্ছে শ্রেণী। আর এই 1A, 2A, 3B, 4B, 5B থেকে এখানে 8A এগুলোকে বলা হচ্ছে উপশ্রেণী। ঠিক আছে, এবার উপশ্রেণীতে এখানে 1A আর 2A, এরপর থেকে 3A শুরু হয়েছে একদম 13 থেকে। এই 3A, 4A, 5A, 6A, 7A, 8A। 2 এর পর আসছে 3B, 3B, 4B, 5B, 6B, 7B, 8B। এই 8, 9, 10কে একদম 8B ধরা হয়েছে। তারপরে একদম 1B আর 2B। এরপরে এখানে যে মৌলগুলো দেওয়া আছে, হাইড্রোজেন, হিলিয়াম, এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনকে এখানে আমার প্রথম 1 গ্রুপেও বসানো হয়েছে, আবার 17 নম্বর গ্রুপেও বসানো হয়েছে। এর একটা কারণ আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এবার এই যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই রকম করে যে পরপর যে মৌলগুলো গেছে একদম এদিক থেকে এদিকে মৌলগুলোর, এগুলো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে মৌলগুলোকে সাজানো হয়েছে। পরমাণু ক্রমাঙ্ক, এটা আধুনিক পর্যায় সারণী। এখানে পরমাণু ক্রমাঙ্কের ওপরে বেস করে এই পর্যায় সারণীটা বানানো হয়েছে। তো এই যে কোনো শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের ধর্মগুলো প্রায় একই রকম। আর যে কোনো পর্যায়ে যেগুলো, এই যেমন এইটা হচ্ছে পর্যায়, যে কোনো পর্যায়ে মৌলগুলোর ধর্ম একটা নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এবার আসছি ব্লক। কটা ব্লকে এখানে ভাঙা হয়েছে? এখানে আছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, আর এখানে একদম নিচে আছে, এর পর থেকে আছে এ ব্লক। এখানে এ ব্লক মৌলগুলোকে আমার দেখানো হয়নি, তো এগুলো হচ্ছে এ ব্লক। তাহলে কি কি আছে? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, আর হচ্ছে এ ব্লক। এবার প্রশ্ন হচ্ছে যে এগুলো আসছে কি করে, এই যে ব্লকগুলো আমরা ধরবো কি করে? ইলেকট্রন বিন্যাস আমরা আগের চ্যাপ্টারে শিখেছিলাম। তো প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যেগুলো লাস্ট ইলেকট্রনটা যে উপকক্ষে ঢুকছে সেইটাকে আমরা ধরছি ব্লক। যেমন এখানে ধরে নিচ্ছি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 3। তাহলে 1:2, 2s1। এই যে শেষ ইলেকট্রনটা আমার ঢুকেছে 2s-এ, এখানে এসে ঢোকার জন্য লিথিয়ামটা হয়ে গেল এস ব্লক মৌল। ঠিক আছে, আচ্ছা এখানে ধরছি যদি আমরা সালফারটাকে ধরি, সালফারের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? সালফারের ইলেকট্রন বিন্যাসটা 1:2, 2s2, 2p6, 3s2, 3p4। ঠিক আছে, লাস্ট ইলেকট্রনটা ঢুকেছে 4 নম্বর, যেটা 4টে ইলেকট্রন আছে সেটা ঢুকেছে পিতে, সেই জন্য এটা পি ব্লক মৌল। ঠিক একই রকমভাবে যদি আমরা নিকেলটা ধরি,
নিকেলের ইলেকট্রন বিন্যাসটা কী হবে না 1s2 2s2 2p6 28টা করতে হবে, 3s2 3p6 4s2 3d8। লাস্ট ইলেকট্রনটা কিন্তু প্রবেশ করছে ডিতে, সেই জন্য এটা ডি ব্লক এলিমেন্ট। আবার এখানে ল্যান্থানামের পরের মৌলটা হচ্ছে সিরিয়াম, সিরিয়াম 58, এর ইলেকট্রন বিন্যাসটা কি এখানে জেনন 56, তারপরে আছে 4f1 5d1 6s2, ঠিক আছে। এর লাস্ট ইলেকট্রনটা ঢুকেছে 4f-এ, সেই জন্য এটা হচ্ছে এফ ব্লক মৌল। এবার আসছি, প্রথম পর্যায়ে দুটো মৌল থাকে, দ্বিতীয় আচ্ছা হাইড্রোজেন, এখানে একটাই হাইড্রোজেন, হাইড্রোজেন দুটো বিভিন্ন জায়গায় বসতে পারে, 1-এতেও বসতে পারে 17-তেও বসতে পারে, কারণ 1 নম্বর শ্রেণীর সঙ্গে যেসব ধাতব মৌলগুলো আছে তার সঙ্গেও হাইড্রোজেনের কিছু কিছু মিল আছে। আবার 17 নম্বরে যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই যে মৌলগুলো আছে এর সাথেও হাইড্রোজেনের কিছু মিল পাওয়া যায়, সেই জন্য এই 17 নম্বরেও বসতে পারে। এই কারণে হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। দ্বিতীয় পর্যায়ে মৌল যেগুলো আছে 8টা মৌল, এগুলো হচ্ছে আদর্শ মৌল, ঠিক সেই রকমই তৃতীয় পর্যায়ে আছে। আচ্ছা এবার চতুর্থ পর্যায়ে আমার যে মৌলগুলো আছে, চতুর্থ পর্যায়ে যে ডি ব্লক মৌলগুলো আছে সেই মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। যেমন স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। এবার সন্ধিগত মৌলকে আমরা কোন কোনগুলোকে বলবো না, এই মৌলগুলোর সন্ধিগত মৌল কারা, সন্ধিগত মৌল তারাই যারা কিনা স্থিতাবস্থায় অথবা কোনো স্থায়ী জারণ অবস্থায় আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে। যেমন যদি নিকেলটাই ধরি, এখানে এটা আংশিক পূর্ণ, ডিতে আমার টোটাল ইলেকট্রন ধরে 10টা, কিন্তু এখানে আছে 8টা, আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকলে তাকে বলবো সন্ধিগত মৌল, ঠিক আছে। যে এখানে কপারের ইলেকট্রন বিন্যাসে, কপারের যদি ইলেকট্রন বিন্যাস, এখানে কপারকে সন্ধিগত মৌল বলা হয়, কিন্তু জিঙ্ককে সন্ধিগত মৌল বলা যায় না। এখানে একটা কোশ্চেন আসে যে কপার সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক সন্ধিগত মৌল নয়। কপারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, কপার এখানে হচ্ছে 29, যদি 29 হয় তাহলে এখানে নিকেলের মতো ইলেকট্রন বিন্যাসটা থাকবে, কিন্তু এখানে এটা চেঞ্জ হয়ে যাবে 4s1 3d10, 3d9 হওয়ার কথা, কিন্তু 3d10 যেহেতু একদম খুব স্টেবল ইলেকট্রন বিন্যাস, সেই জন্য 4s1 করে 3d10 হয়ে যায়। তো দেখা যাচ্ছে d10 যদি থাকে তাহলে একে আমরা সন্ধিগত মৌল বলবো কেন? আমরা এই তো বললাম যে ডিতে আংশিক ইলেকট্রন থাকলে তবে কিনা সেটা সন্ধিগত মৌল, কিন্তু একেও সন্ধিগত মৌল বলা যায়, কারণ যখন কপারের স্থায়ী সব থেকে জারণ অবস্থা হলো Cu2+, যখন Cu2+ হবে তখন কি হয়, তখন এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়। Cu2+-এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হয় 4s0, জিরোটা আমরা লিখব না, তাহলে শুধু থাকবে 3d9। তাহলে কপার 2+-এর সব থেকে স্থায়ী জারণ অবস্থায় সেটা হচ্ছে 2+, সেই 2+-এ অপূর্ণ ডি অরবিটাল থাকে, তাই কপার হলো সন্ধিগত মৌল। কিন্তু জিঙ্ক কোনো অবস্থাতেই, স্থিতাবস্থায় যদি আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা লিখি তাহলে কোনো অবস্থাতেই স্থিতাবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় জিঙ্কের কখনোই অপূর্ণ ডি অরবিটাল থাকে না। ঠিক এই কারণে জিঙ্ককে কিন্তু সন্ধিগত মৌল বলা যায় না। এখান থেকে কোশ্চেনটা আসে যে কপারকে সন্ধিগত মৌল বলা হয় কিন্তু জিঙ্ককে সন্ধিগত মৌল কেন বলা যায় না?
ঠিক একই রকমভাবে ক্যাডমিয়ামকেও কিন্তু সন্ধিগত মৌল বলা যায় না। ক্যাডমিয়াম, এই যে জিঙ্ক, ক্যাডমিয়াম, ঠিক আছে, আবার মার্কারি, এরা কিন্তু সন্ধিগত মৌলের গ্রুপে থাকলেও এদেরকে সন্ধিগত মৌল বলা যায় না। ক্যাডমিয়ামের ক্ষেত্রেও তাই। ক্যাডমিয়াম স্থিতাবস্থায় বা কোনো জারণ অবস্থায় ক্যাডমিয়ামের আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে না, বা মার্কারির ক্ষেত্রেও তাই। কোনো স্থিতাবস্থায় বা কোনো জারণ অবস্থায় আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে না, তাই এদেরকে সন্ধিগত মৌল বলা যায় না। আচ্ছা, আর একটা জিনিস, সেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া এস ব্লকের যেসব মৌলগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই সক্রিয় ধাতু। এস ব্লকের যেসব মৌলগুলো আছে তারা প্রত্যেকে কিন্তু সক্রিয় ধাতু। আর ল্যান্থানামের পর একদম সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা বিরল মৃত্তিকা মৌল আছে, তাদের বলা হচ্ছে ল্যান্থানাইড মৌল। আর থোরিয়াম থেকে যে আরও যে 14টা মৌল আছে তারা হচ্ছে অ্যাক্টিনাইড শ্রেণীর মৌল। এদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, 4F সিরিজ, 5S সিরিজ। আর কেননা এদেরকে ভাগ করা হয়েছে, সর্বশেষ ইলেকট্রনটা 4F অরবিটালে প্রবেশ করলে তাকে বলা হচ্ছে 4F সিরিজ, আর সর্বশেষ ইলেকট্রনটা 5F অরবিটালে প্রবেশ করলে তাকে বলা হচ্ছে 5F সিরিজ। এই ব্লকের মৌলগুলোকে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট।